শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, দায় মুক্তির থাকুন। 15তম পর্বে আপনাদের স্বাগত। যে কথা বারবার বলি সে কথা আবারও নতুন করে বলা, আমরা আপনাদের শুভ সন্ধ্যা বলেছি। আমাদের আজকের পর্বটি একটি বিশেষ পর্ব। বিশেষ এই কারণে যে আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রিয় নেত্রী, আমরা আপনাকে স্বাগত জানাই। সময় বের করে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহিয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ 15ই আগস্টের শহীদ এবং শহীদ জাতীয় চার নেতা সহ সকল বীর মুক্তিযোদ্ধা, নির্যাতন নিপীড়নের শিকার মা ভুন ও অমর শহীদকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ আমাদের সঙ্গে আছেন। স্বাভাবিকভাবেই আমাদের আজকের এই পর্বটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সময়টা বাঙালির জন্য, বাংলাদেশের জন্য মোটেও শুভ নয়। এক নিশ্চিম অন্ধকার বাংলাদেশকে গ্রাস করে আছে। বাংলাদেশ জুড়ে অন্ধকার নেমে এসেছে। এই দেশ ও এই দেশের নাগরিকদের সম্পর্কে যাদের কোনো মায়া নেই, তারাই আজ দেশ প্রেমিকের নামাবলী গায়ে দিয়েছে। তাদের ছাড়া নাকি দেশ অচল। কি বিচিত্র কথা! সবার কাছেই এটা স্পষ্ট যে একটা অশুভ সময় পার করছে বাংলাদেশ। একটি অশুভ শক্তি চেপে বসে আছে শাসন ক্ষমতায়। এমন অপশাসন কি এর আগে প্রত্যক্ষ করেছে বাংলাদেশ? কি ঘটল গতকাল বঙ্গবন্ধুর বাসভবনে, গতকাল বুধবার দিবাগত রাতে, আজ বৃহস্পতিবার সারাদিন বাঙালির তীর্থ ঢাকার ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলো। সেই বাড়িটি প্রথম আক্রান্ত হয় গত বছরের আগস্টে, যে বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ছিল। এই বাড়ি থেকেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রাম গড়ে তুলেছিলেন। এই বাড়িতেই 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আমরা একটু আজকের গণমাধ্যমে চোখ বোলাই। দ- রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এক্সকাভেটর স্ক্যান দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে ধানমন্ডির 5 এ সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। খুলনায় এক্সকাভেটর স্ক্যান দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাইয়ের বাড়ি, যা শেখ বাড়ি নামে পরিচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মীয়মান 2টি হল সহ মোট 4টি হলে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নাম থাকা ফলকগুলো ভেঙে নতুন নাম দিয়েছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং নগরীর জামাল খান এলাকায় শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ফলক থেকে বঙ্গবন্ধু শব্দটি তুলে ফেলা হয়েছে। শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে রংপুরেও। প্রিয় দর্শক, আজ বাংলাদেশে কোনো সরকারের অস্তিত্ব নেই। কোনো ভবনে বোলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীতভাবে ফৌজদারি অপরাধ। যারা এই অবৈধ অনুপ্রবেশ ও ভাঙচুরে অংশগ্রহণ করেছে, যারা এই কাজের উস্কানি দিয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হয়নি। এরপরও কি
চেপে বসা ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা থাকে? বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির দিতে পারে না যদি এভাবে ভাঙায়, তাহলে কি সরকারের কার্যত কোনো অস্তিত্ব থাকে? আর এই বুলডোজার বাহিনী মধ্যে কি ফ্যাসিবাদী উদ্যোক্তের সব উৎসর্গ দেখতে পাওয়া যাচ্ছে না? এই অপরাজনীতি যদি সফল হয়, তাহলে কি বাংলাদেশ থাকবে? আমরা আমাদের আজকের আয়োজনে একটু ব্যতিক্রম এনেছি। সাধারণত এই আয়োজনে নির্যাতিতদের কথা শুনি। আজ শুরুতেই আমরা তার কথা শুনব, যিনি গতকালই নতুন করে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সভাপতি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রিয় নেত্রী, আজ আপনার বক্তব্য দিয়ে আমাদের আয়োজন শুরু করতে চাই। আপনি বলুন। আপনাদের ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট আমার মা, ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, এবং বিশেষ করে এই 2024 সালে যে নিরীহ মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সমস্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই, সমবেদনা জানাই, সহমর্মিতা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের শক্তিতে বিশ্বাস করে, জনগণের কল্যাণে কাজ করে। জাতিপিতা চেয়েছে এদেশের দরিদ্র বুভুক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি দেশ গড়ে তুলবেন, একটি জাতিকে আত্মমর্যাদা এনে দেবেন এবং জাতি একটা উন্নত জীবন পাবে। কারণ আমাদের দেশের মানুষ প্রায় 80-90 ভাগ মানুষই তো দরিদ্র ছিল। একবেলা খাবার জুটতো না, দুর্ভিক্ষ লেগেই থাকতো, পরনে ছিন্ন কাপড়, রোগের চিকিৎসা নাই, এই ধরনের একটা অবস্থা ছিল। সেখান থেকেই জাতিকে মুক্তি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং শুধু তাই না, আজকে আপনারা পুলিশ বলেন, সরকারি কর্মচারী, সামরিক বাহিনী, সে বিমান বাহিনী, নৌবাহিনী অথবা সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় বাঙালিরা অবহেলিত ছিল। কোনো বাঙালি কিন্তু পাকিস্তান আমলে ওই মেজরের উপরে উঠতে পারতো না, মাত্র একজন কর্নেল ছিল। কোনো বাঙালি সচিব হতে পারতো না, কোনো বাঙালির কোনো অধিকারই ছিল না। এমনকি যদি বিদেশে যেতে হতো, তা পাকিস্তানে যে ওখান থেকে ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে, তারপর ওখান থেকেই আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হতো। সবসময় শোষণ বঞ্চনার শিকার এদেশের মানুষ ছিল। সেই শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনকে উৎসর্গ করেন, এবং তারই নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বিজয় অর্জন করি এবং একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি আর্থসামাজিক উন্নয়নের পথ যখন এগিয়ে যান, তখনই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমার মা, 3 ভাই সহ আমার পরিবারের সদস্যদের, 2 ভাতৃবধূ সকলকে। আমরা 2 বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই বাচ্চাটাও আমাদের জন্য খুবই কষ্টের। স্বজন হারা বেদনা নিয়ে বেঁচে থাকার কি কষ্ট, আজকে আমার এখানে বোনেরা বসে আছেন, ভাইরা বসে আছেন, যারা আপনজন হারিয়েছেন, তারা উপলব্ধি করতে পারেন। 6টা বছর আমাদের কাটাতে হয়েছিল। তারপর যখন দেশে আসলাম, একদিকে খুনি যুদ্ধাপরাধী প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি এবং বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, কতবার আমাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে, তারপর আমি থেমে যাইনি, চেয়েছি বাংলাদেশের মানুষের মুক্তি। যে স্বপ্ন নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন, তাই আমি পূরণ করতে চেয়েছিলাম এবং আমি সেটা করেছি। 2009 8-এর যে নির্বাচন, 233টা আসন পেয়ে যখন আমি সরকার গঠন করি, তখন থেকে আমি ঠিক করি 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব।
2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব, কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে এক ধাপ উন্নীত করব, আর্থসামাজিক উন্নতি করব, এবং আমি তা করতে পেরেছি। আজকে যারা ডিজিটাল সিস্টেম ব্যবহার করে, মোবাইল ফোন, ইন্টারনেট বা যাই করুক না কেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সবই কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমি তা এই দেশে প্রবর্তন করেছি। আজকের তরুণ সমাজ, তারা হয়তো জানেই না যে 15 বছর আগে বা 16 বছর আগে বাংলাদেশের কি অবস্থা ছিল। তারা মনে করে এমনই ছিল, এমনটা তো ছিল না। বাংলাদেশের মানুষের কোনো খাদ্যের অভাব ছিল না। একবেলা যারা খেতে পারতো না, তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করেছিলাম, গৃহহীন মানুষকে ঘর দিচ্ছিলাম, ঘরের কাছে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছিলাম, আধুনিক হাসপাতাল করা, মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ভাবে আমরা দেশকে উন্নত করার পদক্ষেপ নিই, এবং সাক্ষরতার হার আমরা 78.8 ভাগে উন্নত করি। দারিদ্র্যের হার আমরা কমিয়ে ফেলি, যে 41 ভাগ ছিল সেটা আমরা 18.7 ভাগে নামিয়ে দিই। বাংলাদেশের মানুষ যখন একটা শান্তি স্বস্তিতে ছিল, সকল কর্মচারী কর্মকর্তা সকলের বেতন ভাতা বাড়ানো, ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া, বিনা পয়সায় 1লা জানুয়ারি বই বিতরণ করে দিয়ে বাবা মার বোঝা লাঘব করে দেওয়া, এবং ছাত্র বৃত্তি দিয়ে সকলকে শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়া, কোন কাজটা বাদ রেখেছি? আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, বিশ্বের কাছে উন্নত দেশ, সমৃদ্ধশালী দেশ। 24 সালের নির্বাচনের পর 2000 আমি জুন মাসে 30 তারিখে বাজেট পাশ করলাম। 7,97,হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম। এরপরেই শুনি বাংলাদেশে আন্দোলন, কি কোটা আন্দোলন। আসলে কোটা বলে তো কিছু ছিল না, আমি নিজেই তো কোটা বাতিল করে দিচ্ছিলাম 2018 সালে। হাইকোর্টটা রায় দেয়, হাইকোর্টের রায়টাও সরকারের পক্ষ থেকে আমরা আপিল করে সেটাও স্থগিত করে দিই। তারপরে এই আন্দোলনটা কেন? তখনই আমার সন্দেহ, আমি তখন বলছি যে এই আন্দোলন তো কোটার আন্দোলন না, এটা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন, এটা বোঝাই যায়। এবং তারপরে তার ভয়াবহ চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন। অনেক ছাত্র মারা গেছে, শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, আমাদের আওয়ামী লীগের প্রায় 400-র কাছাকাছি নেতা কর্মী নিহত হয়েছে। কারো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নেই, সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। সব থেকে বড় কথা, 32 নম্বর, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার ওই বাড়িতেই তো তাকে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়, একই সাথে আমার মা ভাইদের সহ। দেশে ফিরে আসার পর আমরা তো ওই বাড়ি, আমরা দুই বোন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, আমরা নিজেদের ব্যবহারের জন্য ওই বাড়িটা রাখিনি। যে জনগণের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, ওই বাড়িটা কিন্তু আমি সেই জনগণকে উৎসর্গ করেছিলাম। একটা মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা এই বাড়িটা সেই ট্রাস্টের মাধ্যমে জনগণকে উপহার দিই। সেই সাথে সাথে আমি আবার ট্রাস্ট ফান্ড করি, তার মাধ্যমে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া, আমাদের বহু নেতা কর্মী দুস্থ যাদের সাহায্য দেওয়া, সাধারণ মানুষকে সাহায্য দেওয়া, আশ্রয়নের ঘর করার জন্য সেখানে ফান্ড তৈরি করে দেওয়া, কোভিডের সময় মানুষকে সাহায্য করার জন্য 5 কোটি টাকা দিয়ে ফান্ড, আশ্রয়ের জন্য 5 কোটি টাকা দিয়ে ফান্ড, এভাবে বিভিন্ন ভাবে আমরা কাজ করি। কৃষক চাষবাস করতে পারে তার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা করা ইত্যাদি। একটা হাসপাতাল করে দেওয়া, যে মানুষ কিনা পয়সা যাতে, তো সেখানে তৈরি করি, যাতে ওই ট্রাস্ট, যাতে তারা কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু হলে সেখানে ভর্তি হবে, সাথে সাথে যেন চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থাই করে দিয়েছিলাম। আমরা যতটুকু করেছি দেশের মানুষের জন্য করেছি, দেশের জনগণের জন্য। আওয়ামী লীগের সময় তো কোনো দুর্ভিক্ষ ছিল না, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ছিল, উন্নত শিক্ষার ব্যবস্থা করেছি, বিদেশে পাঠিয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশে পাঠিয়ে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছি। এইভাবেই তো দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। যখন মানুষ একটু স্বস্তিতে ছিল, শান্তিতে ছিল, আর উন্নত জীবন যাতে হয় তার ব্যবস্থা যখন আমরা করছিলাম, যখন আমরা প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলাম, 2021 সালেই তো আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম। মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত করে
এই যে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে আসা আর কয়টা দেশ করতে পেরেছে বলেন? আর্থসামাজিক এই উন্নতি কয়টা মানুষ করতে পেরেছে? তাছাড়া ঘাট, পুল, ব্রিজ ব্যাপক করে মানুষের যোগাযোগ, কর্মসংস্থান, চাকরি ব্যবস্থা আমরা সব করে দিয়েছিলাম। আমাদের দেশে বেকারত্ব মাত্র 3.4% ছিল। সেটাও যাতে না থাকে আমরা সেই ব্যবস্থা করেছি। দরিদ্র মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতা দিয়ে সাহায্য করেছি। দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছি। প্রত্যেকটা মানুষ যেন ঘর পায় তার ব্যবস্থা করে দিয়েছিলাম। হত দরিদ্র বলে আমাদের তেমন কিছু ছিল না, মাত্র 5% মানুষ হত দরিদ্র, সেটুকু যাদের না থাকে ভিক্ষা করে যেন মানুষকে খেতে না হয় সে ব্যবস্থা। মধ্যবিত্তদের জন্য এবং নিম্নবিত্তদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিই টিসিবি থেকে, যেন মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারে, যাতে মূল্যস্ফীতির প্রভাব না পড়ে। সেখান থেকে সকলকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছি। তো এত কাজ করার পরে হঠাৎ এই কোটা আন্দোলনের নামে সরকার উৎখাত। এবং শুধু তাই না, এটা এটা যে একটা গভীর চক্রান্ত, বাংলাদেশ এত উন্নত করবে, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ সম্মান পাবে, এটাই বোধহয় অনেকের চক্ষুশূল। যে কারণে এই চক্রান্ত করে আজকে একটি মানুষের ক্ষমতা লোভ একটা দেশকে কিভাবে ধ্বংস করতে পারে, বাংলাদেশ আজকে তার দৃষ্টান্ত। যে লোকটা সব থেকে বেশি সহযোগিতা আমার কাছ থেকে পেয়েছে, গ্রামকে 400 টাকা স্থায়ী ব্যাংক চালানোর জন্য এবং দরিদ্র মানুষ সহযোগিতা পাবে এই কথা বলে গ্রামীণ ফোনের ব্যবসাটাও আমি ওই ডক্টর ইনুসকেই দিয়েছি। কিন্তু তারপরে তার ক্ষমতার লোভ বেড়ে গেল, আর সেই ক্ষমতার লোভ করতে যে আজকে দেশটাকে ধ্বংস করা। সবথেকে কষ্ট লাগে যে 32 নম্বর বাড়িটা তো আমার মা তিল তিল করে গড়ে তুলেছিলেন। এক একটা ইটে আমার মায়ের স্পর্শ। তিনি নিজের হাতে কষ্ট করে করে এই বাড়িটা তৈরি করেন। 5ই আগস্ট সে বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো। উদ্দেশ্য ছিল কি? আমাদের দুই বোনকে হত্যা করা। অর্থাৎ 15ই আগস্টে আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম, আমাদেরকে হত্যা করবে। কিন্তু একই সাথে ওই দিন তাদের পরিকল্পনা ছিল 32 নম্বর পড়াবে, সংসদ ভবন আক্রমণ করবে, সেখানে জ্বালাও পোড়াও করবে, গণভবন আক্রমণ করবে, সুধা সদন আমার স্বামীর বাড়ি যেটা আমার দুই ছেলে মেয়ের নামে সেখানে আগুন দিয়ে পোড়ানো থেকে শুরু করে রেহানার বাড়ি লুটপাট পোড়ানো। আর সেই সাথে সাথে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করা। কিন্তু কেন? আমাদের অপরাধটা কি আমি সেটা জিজ্ঞেস করি। আমরা বারবার কেন আমাদের জীবনে এরকম হবে? বাবা মা ভাই সবই তো হারিয়েছি। এই শোক বুকে নিয়ে তো আমি ফিরে এসেছিলাম শুধু আপনাদের জন্য, দেশের মানুষের জন্য, যেন মানুষ যেন জীবনটা একটু সুন্দর হয়, অন্তত দুবেলা খেতে পারে, একটু চিকিৎসা পায়, একটু সুন্দর উন্নত জীবন পায়। আমাদের তরুণ সমাজ, তাদের জীবনটা যত উন্নত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে আমি সেভাবে গড়ে তুলে যাচ্ছিলাম। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে দিয়েছি। প্রত্যেকের ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা, কোনটা না করতে পেরেছি? একটা দেশের খালি অবকাঠামো উন্নত না, গ্রামগুলিকে পর্যন্ত নাগরিক সুবিধা দিয়ে শহরে রূপান্তর করে দিয়েছি। প্রত্যেকটা ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, যে প্রতি বছর নিয়মিতভাবে পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে যাতে ছেলেমেয়েরা চাকরি পায়, একটা বছরের জন্য নষ্ট না হয়, সেটাও তো আমরা করে দিয়েছি। এবং এই কর্মসংস্থান যাতে ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ব্যাংক, বীমা সবকিছু আমি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। তাহলে কি অন্যায়টা কি করলাম? 7ই জুলাই থেকে আন্দোলন শুরু হলো। মূলত সেদিন তো কোটা আর ছিলই না। এরপর জ্বালাও পোড়াও শুরু হয়ে গেল। এবং এই ইনুস ইনুস সাহেবের যে সমন্বয়কারীরা, তাই তো বলছে মেট্রো রেলে আগুন আর পুলিশকে হত্যা না করলে নাকি বিপ্লব সফল হতো না। বিএনপির এক নেতাও সেই কথা বলে দিল যে পুলিশকে মেরে তাদের ঠান্ডা করে দেওয়া হয়েছিল বলেই তাদের আন্দোলন সফল হয়েছে। আরেকজন বলল ছাত্র পাওয়া যেত না বলে তারা নাকি সেই ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে নিয়ে এসেছে এই গণভবন আক্রমণ করার জন্য আর এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। এটা তো তারা নিজেরাই স্বীকার করেছে। এবং ডক্টর ইনুসি বা কি বলেছিলেন? সেপ্টেম্বর মাসে তিনি যখন জাতিসংঘে যান, বিল ক্লিন্টনের
সবাই তার একটা অনুষ্ঠান, ক্লিন্টন ফাউন্ডেশন, সেখানে তো নিজেই স্বীকার করলেন যে এই আন্দোলন কোনো মানে ক্ষমতা থেকে সরাবে আর উনি নিচে ক্ষমতায় বসবেন, এবং সেটাই সফল হয়েছেন তিনি পরিকল্পিত ভাবে করে। এই লোকটা যে কত মিথ্যাবাদী আপনারা দেখেন। ঠিক তারপরেই এই মাত্র গত এই জানুয়ারিতেই তিনি গেলেন সুইজারল্যান্ডের ডাভোসে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। সেখানে কি বললো? বললো আমি তো কিছুই জানতাম না, এরকম যে ঘটনা হবে কিছুই জানতাম না, আমাকে সবাই এনে ক্ষমতায় বসালো, ছাত্ররা এনে ক্ষমতায় বসালো। আগে বললো তার মানে সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে তিনি আন্দোলন করলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটালেন, আর তারপরে এই কথা বললেন। কিন্তু সাথে সাথে কি করলো? আজকে যে মায়ের কোল খালি হলো, এই যে কত মানুষ মারা গেল তার এই ক্ষমতার লোভে, ছাত্রদের যে হত্যা, হত্যাটা কে করেছে? আমি তো কোনো হত্যা করিনি। বরং 6 জন যখন মারা গেল, আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছিলাম, যে এই হত্যাকাণ্ড কেন ঘটছে। পুলিশের কাছে মেটাল বুলেট ছিল না, ছিল রাবার বুলেট। তাহলে একটার পর একটা মানুষ মারা গেল কেন? কোথা থেকে এই মানে 7.62 বুলেট আসলো? কারা গুলি করলো? যখন ছাত্ররা একই সাথে, তার মধ্যে হঠাৎ একজন গুলি খেয়ে পড়ে যায়, পুলিশ যদি ওই 50 ফিট 60 ফিট দূর থেকে গুলি করে, তাহলে তো অনেকেই আহত হওয়ার কথা, তা তো হয়নি। আজকে যদি প্রত্যেকটা লাশ, এই যে যারা মারা গেছে তাদের লাশগুলি তুলে যদি পোস্টমর্টম এবং ফরেন্সিক করা হয়, তাহলে আসল সত্যটা বের হবে। এবং এরা যে অপরাধী, এটা যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং যার জন্য এই ইনুস তার এই সমন্বয়কারীরা এরাই যে দায়ী, এরাই যে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তার প্রমাণ এটাই যে 15 জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ যা যা হয়েছে, সেগুলিকে দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি কাকে দেওয়া হয়? যারা দায়ী, যারা অপরাধ করে, তাদেরকেই দায় মুক্তি দেওয়া হয়। এই দায় মুক্তির মধ্য দিয়েই কিন্তু ইউনূস এটাই প্রমাণ করেছে যে এই অপরাধগুলি তারই ওই পরিকল্পিতভাবে করা। কিন্তু দোষারোপটা কার উপরে? আমার উপর। আমাকে গালি দেয়, আমি কি গণহত্যা করেছি? আমি কেন গণহত্যা করতে যাব? যে মানুষগুলির আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি সারাটা দিন পরিশ্রম করেছি, তাদের কেন আমি হত্যা করব? আমার তো কোনো ক্ষমতার লোভ ছিল না, জনগণ বারবার ভোট দিয়ে আমাকে এনেছে, আমি তাদের কল্যাণে কাজ করেছি এবং সাফল্য অর্জন করেছি। মানুষকে অন্তত একটু বলতে পারি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। তাহলে আমার উপরে কেন দোষারোপ দেওয়া হবে? এই হত্যা তো নিজেই করেছে এবং সেটা নিজেই স্বীকার করেছে, এবং দায় মুক্তি দিয়ে এটা আরো স্পষ্ট করে দিয়েছে। তা যাক, আমি আর বেশি কথা বলতে চাই না, এটুকু বলবো যে আজকে 32 নম্বর এর আগে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আর আজকে সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। জাতির পিতাকে তো হত্যা করেছেই, আমার তিনটা ভাই, 10 বছর রাসেলকেও ছাড়েনি, কামাল জামালের নবপরিত বধূ তাদেরকেও ছাড়েনি, আমার মাকেও ছাড়েনি, আমার চাচা পঙ্গুচো তাকেও ছাড়েনি, তাদেরকেও হত্যা করেছে। তাতেও তাদের ক্ষোভ মেটেনি। এরপরে 5ই আগস্ট সেই বাড়িতে আগুন দিল, সেখানেও থামেনি, আজকে সেই বাড়িটা গুড়িয়ে দিল, বুলডোজার এনে ভেঙে গুড়িয়ে দিল। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তি সংগ্রাম, এই ইতিহাস পরিবর্তন করার চেষ্টা, বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা। এই বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন এই বাংলাদেশে চন্দ্র সূর্য উঠবে, যতদিন এই বাংলাদেশে আলো হাওয়া বাতাস থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম চিরদিন থাকবে। ওই একটা দালান ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলা যাবে না। দালান ভাঙলে আবার তা গড়ে তোলা যায়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে আমরা হারিয়েছি, তাকে আমরা আর পাবো না। কিন্তু তার স্মৃতি মুছে ফেলার জন্য যে পৈশাচিকতা আমরা দেখছি, যে জঘন্য মানসিকতা,
এমনকি 32 নম্বর একজন ভদ্রমহিলা গেলেন, বললেন যেটা আপনারা কি করছেন, এটা কত ঠিক হয়নি। এই কথা বলায় এই ছেলেপেলেগুলি যেভাবে তাকে হেনস্থা করলো, অপমান করলো, তার গায়ে হাত তুললো, তার গায়ে ধুলো মারলো। ওদের কি মা নাই ঘরে? বোন নাই ঘরে? এদের মা বাবা নাই? কি শিক্ষা দিয়েছে ছেলে মেয়েদেরকে? নাকি এরা অন্য কোথাও থেকে এসেছে? আমার তো অবাক লাগে যে তরুণ প্রজন্মকে আমি আধুনিক জ্ঞান শিক্ষা দিতে, প্রযুক্তি শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে এই রাষ্ট্র যেন ভবিষ্যতে তারা পরিচালিত করতে পারে, সেই জন্য তৈরি করেছিলাম। আজকে তাদের সেই বিভৎস চেহারা আমি দেখলাম। সকলে না, বেশ অধিকাংশই নিরীহ, এখানে কিছু মুষ্টিমেয়। তাদের যে চরিত্র আমি দেখলাম, একজন মায়ের বয়সী, তাকে যেভাবে অপমান করা, এটা আমি সত্যি আমি জানি না কি বলে আমি এর কি বলবো, সেটা আমি বুঝতে পারছি না। আমি স্তব্ধ হয়ে গেছি। আমাদের যা হারাবার তা তো আমরা হারিয়েছি। তো বারবার 71 সালে পাকিস্তানিরা করেছে, 75 সালে, এরপর আবার এবারে যখন আমি দেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা দিলাম, তখনই আবার সেই একই ঘটনা ঘটানো হলো। বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়া হলো। আজকে হাহাকার, মানুষের কাজ নেই, দিনমজুর, একবেলা কামাই করলে একবার খাবার জোটাতে পারে না। ওই আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এমনকি যারা কর্মহীন, প্রত্যেককে আমরা সব ধরনের সহযোগিতা করেছি। বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে সেটাই চেয়েছে সব সময়। বাবা মা হারিয়ে সেই কষ্ট বুকে নিয়েও বাংলাদেশের জনগণকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে তাদের সেবা করেছি। আর আজকে আমার নামে আমাকে বলে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কে? অন্যের ঘর লুটপাট করা, ভাঙা, এটা কি চুরি না? ডাকাতি করা না? এটা তো ডাকাতি করা, চুরি করা। আর একজনের বসত বাড়ি, সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এটা তো সব থেকে বড় জঘন্য কাজ। এটা তো সরাসরি একেবারে ডাকাতির কাজ। এটা স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী কাজ। ইনুস সাহেব ক্ষমতার লোভে এই ছেলে মেয়েদেরকে ব্যবহার করে আজকে সেই চরম ভাবে তাদেরকে অন্যায় কাজে সম্পৃক্ত করে দিচ্ছে। শিক্ষকদের অপমান করা, মুরব্বীদের অপমান করা, কি শেখাচ্ছে ছেলে মেয়েদেরকে? সেটাই আমার প্রশ্ন। অন্যের বাড়িতে লুটপাট, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর করা মানে ফৌজদারি অপরাধ। প্রত্যেক মানুষেরই কিন্তু একটা নাগরিক অধিকার থাকে। সেই নাগরিক অধিকারের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। আজকে যাদের ঘর বাড়ি পোড়ানো হয়েছে, যাদের, আমাদের নিজেদের সহ, সবগুলিও একটা বড় অপরাধ। তার উপর মানুষ হত্যা করা, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা, পুলিশকে হত্যা করা, পা বেঁধে ঝুলিয়ে রাখা, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটির উপরে জুলুম, সাংবাদিকদের হত্যা করা, সাংবাদিকদের চাকরি খাওয়া, কোনো শ্রেণী পেশা বাদ নেই যাদের উপরে এই জুলুম না করেছে। এত জুলুম করে কেউ টিকতে পারবে না, টিকতে পারে না। এত অন্যায়, এত অপরাধ তারা করে যাচ্ছে এই অল্প দিনের মধ্যে। একদিন বাংলার মানুষ এর জবাব বুঝে নেবে, এর জবাব বাংলার মানুষ দেবে। ইতিহাস মুছে ফেলা যায় না। সাময়িকভাবে ইতিহাস বিকৃত করা যেতে পারে, কিন্তু ইতিহাসও কিন্তু প্রতিশোধ নেয়। ইতিহাস আবার জেগে উঠবে। আর এই বাংলাদেশের মানুষ আজকে যারা কষ্ট পাচ্ছে, গ্রামে গঞ্জে সাধারণ মানুষ প্রত্যেকেই তো কষ্ট পাচ্ছে। মুষ্টিমেয় কয়েকজন না ক্ষমতায় বসে ক্ষমতার মানে আমি যেটা বলবো, যে ক্ষমতার ভাগ বটোয়ারা করছে, ক্ষমতা ভোগ করছে। চিরদিন এটা থাকে না, কিন্তু যে অন্যায়গুলি করে যাচ্ছে সেই দাগটা থেকে যাবে সমাজে। বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। এদেশ মানুষ আবার জেগে উঠবে, সেটাই আমি আশা করি। আজকে এখানে আমার যারা আপনজন হারিয়ে এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদের বলবো, আপনাদের সান্ত্বনা দেবার কিছু নেই আমার। আমাদেরকে দেখেন, আমরা দুই বোন সব হারা, তারপর তো দেশের মানুষের জন্য কাজ করেছিলাম।
আর বাড়িটুকু তো আমরা ভোগ করিনি, ওটা তো একটা আমাদের স্মৃতি হিসেবে ছিল। আমাদের স্বাধীনতার একটা স্মৃতিস্তম্ভ একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের অবমাননা করা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, সারা বাংলাদেশ জ্বলছে, প্রত্যেকটা বাড়ি ঘর আজকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? আমি দেশবাসীর কাছে এর বিচার চাই, কারণ আপনাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আজকে কেন আমার বোনরা বিধবা হবে? কেন সন্তানেরা পিতৃহারা হবে? কেন মা হারা হবে? ছেলেকে না পেয়ে মাকে খুন করে জায়নামাজের উপর ফেলে, ঘরে আগুন দিয়ে মা চাচি সবাইকে পুড়িয়ে মারে। এ কি পৈশাচিকতা? এই ধরনের পৈশাচিকতা কারা করে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি? তাদের পরিবার এগুলি চোখে দেখে না? আমি আর বেশি কথা বলতে চাই না, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমার সান্ত্বনা দেওয়ার কিছু নেই, খালি বলবো আমাদেরকে দেখেন, যতটুকু স্মৃতি ছিল সেটুকু ভেঙে গুড়িয়ে দিল। কিন্তু আমাদের মনের মণিকোঠায় যেটা থাকবে, দেশের মানুষের মনের মণিকোঠায় জাতির পিতা চিরদিন জাগ্রত থাকবে, সেটা বুঝতে পারবে না। আবার একটু বলেন নজরুল, আপনি বলেন ধন্য- কার ধন্য- সাথে কথা বলবো? শ্রদ্ধেয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাঙালির তীর্থ বঙ্গব- বঙ্গবন্ধু ভবন ভাঙা হয়েছে। ছাত্র জনতার নামে দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে এবং আগে থেকে ঘোষণা দিয়ে এই জঘন্য অপরাধ ঘটিয়েছে। প্রশ্ন হচ্ছে, তখন কোথায় ছিল সরকার? যারা এই অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেয়, তারা কি সমান অপরাধী নয়? বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শকে এত ভয় তাদের, কোথায় যাচ্ছে দেশ? আজ তো আবার নতুন করে কবি শামসুর রহমানের কবিতার ভাষায় বলতে হয়, উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ বিরানায়, মুক্তিযুদ্ধ হায় বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়। কোথায় পাগলা ঘণ্টি বাজে, ক্রমাগত এলোমেলো পতধ্বনি সবখানে, হামলাকারীরা স্টাম্পেড বাজিয়ে ঘুরে শহরে গ্রামে। আমাদের আজকের পর্বে আমরা নির্যাতিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন এমন শহীদদের পরিবারের সদস্যদের নির্মম অভিজ্ঞতার কথা শুনব। আমাদের আজকের পর্বে আমরা চারজনকে পেয়েছি যারা ইউনূস সরকারের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার। আমরা দর্শকদের সঙ্গে, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রীর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে আজ আছেন রুকসানা আক্তার। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা। জোয়ারদার স্বর্ণালী রিয়া, সভাপতি, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, মাগুরা। দিলারা পারভিন সাথী, তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উপজেলা মিরপুর, জেলা কুষ্টিয়া। মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক, কাউখালী উপজেলা আওয়ামী লীগ এবং ভাইস চেয়ারম্যান, উপজেলা কাউখালী উপজেলা পরিষদ, পিরিজপুর। রুকসানা আক্তার, জোয়ারদার স্বর্ণালী রিয়া, দিলারা পারভিন সাথী, মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন, আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। পর্যায়ক্রমে আমরা সবার কথা শুনব। শুরুতেই বলবেন ঢাকার যাত্রাবাড়ি থেকে রুকসানা আক্তার। আপা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি আপা? ভালো, হ্যাঁ আছি, আছি বোন। আপনার কথা তোমার শুনে আপা আমার কিছু এর আসার মতো কোনো ভাষা নেই আপা।
আপনার সাথে এত এত ঘটনা ঘটে গেছে আপা, আমাদের কথা আমি আর কি বলবো, আমি বলতে পারতেছি না আপা। আমাকে না আপা, আমি কখনো ভাবতে পারিনি যে আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় সুযোগ করে দিবে, সব আল্লাহ পাকের ইচ্ছা। আমি নজরুল ভাইকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা আয়োজন করার জন্য, আমাদের এত বড় একটা সুযোগ করে দিচ্ছে আপনার সাথে কথা কওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখছে, হয়তো সামনে আরো ভালো কিছু করার জন্য, ভালো কিছু করবেন। এই উসিলা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে। আল্লাহ পাক কাছে আমি এই দোয়াটা করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছে আপা, আমার দুঃখের ভিতরে কথা আমি একটু থেকে বলবো। 5ই আগস্ট যখন আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করছে, আপনার বক্তব্য আসা, আমার স্বামী ছিল যখন নাকি, আমার স্বামীকে ফোন করছি তুমি সরে যাও, তুমি চলে যাও। আমাকে আমার স্বামী বলতেছে না, আমার নেত্রী এখনো কিছু বলে নাই, এখন তো আমার নেত্রী বক্তব্য দেয় নাই, বলে নাই যে আমরা সরে যাব বা কিছু একটা করব। আমার নেত্রী যখন ভাষণ দিবে তখন আমি নিজে উদ্যোগ নেব। আপা, আপনার আশা ছিল আমার হাজবেন্ডে আপনি কিছু বক্তব্য দিবেন, তারপর সে চলে যাবে। কিন্তু নির্মূল ঘাতকরা আমার স্বামীকে বাঁচতে দেয়নি। 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে এই বিএনপি জামাত শিবিরা মিলে। জানি না আপা, সামনের দিনগুলো আমাদের কিভাবে যাবে। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামী হত্যার বিচার যদি আপনি কোনোদিন করেন, রাব্বুল আলামিন যদি আপনার উসিলা দিয়ে যদি করায়, আমি কি বলবো আপা। আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে আপা, আমার স্বামীটারে এইভাবে মেরে ফেললো ওরা। 5ই আগস্ট বলছে আমার তোমার বাইরে না, আমার দুটা ছেলে আছে, আমার বাবা নাই, আমার মাটাকে কে দেখবে, ওরা জান ভিক্ষা দেয় নাই আপা। ওরা মেরে ফেলছে আমার স্বামীটাকে। গত 15 বছর বিএনপির এলাকা ছিল, আমার স্বামীর সাথে উঠা বসা চলাফেরা, তাদের বউ স্ত্রী নিয়ে সবাই ছিল এলাকায়। ও আমরা তো কাউকে কিছু বলি নাই, কারোর কোনো একটা আঘাত করি নাই, তো কেন 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করলো আপা। আমি দেশবাসীর কাছে বিচার চাই। কেন আমাদের সাথে মনে হলো, যখন 15 বছর তোমরা এলাকা ছিলা, তোমরা যখন ছিল, আমরা তো কারো ক্ষতি করে ফেলাই নাই। তোমরা এইভাবে আমার সন্তান যেটা আজকে এতিম করলাম, আমার সন্তান যেটা আজকে বাবা রাখতে পারে না, সন্তান যেটা কেন বাপ ছাড়া বঞ্চিত হলো। আমার বাসুরে আমাদের যত ধৈর্য ব্যবসা ধরেন বোন, বাণিজ্য সব লুটপাট করে নিয়ে চলে গেছে। বাড়িও লুটপাট করছে। আমাদের ব্যবসা ছিল, 3টা ব্যবসা ছিল, 3টা ব্যবসা আমাদের লুটপাট করছে। আমাদের বাড়ি ঘর হুন্ডা মুন্ডা সব জ্বালায় দিয়েছে, আমাদের কিছুই রাখেনি, আমাদের মানুষটাকে শুধু মেরে ফেলছে। আমাদের কর্মীদের ঘর লুটপাট করছে, আমার একটা কর্মীদের ভালোভাবে রাখতে দেয় নাই। আমি সাধারণ জনগণের কাছে এখানে কি কোনো দল করে কোনো অপরাধ, কোনো দলকে ভালোবাসে কোনো অপরাধ? যার যার দল তো সবাই ভালোবাসতে পারে, কাছে আনতেই পারে, তার জন্য এভাবে কেউ ধৈর্য মৃত্যু দিতে ধরেন পারে? বোন, আপনি তোমরা তো ধৈর্য 15 বছর আমাদের ধরেন। সাথে ছিলা। আপনি বাপা, আপনি শুধু আমার হাত আপনি মাথায় দিয়ে রেখে না, ওর মাথায় দিয়ে রেখে না পা। হ্যাঁ, নিশ্চয় আমি আছি, আমি যতক্ষণ বেঁচে আছি আমার সব শাশুড়ি দেখবো। গেলে হ্যাঁ, চোখে চোখে, আমার শাশুড়ি আজকে অসুস্থ হয়ে গেছে, আমার শাশুড়ি বুঝতে পারতো না। হ্যাঁ আমি দেখবো। আমার শ্বশুর দুনিয়া থেকে বেঁচে নাই। জানি না আপা, জানি না আপা আপনি কবে বাংলাদেশে আসবেন, আল্লাহর আসবো, কাছে দোয়া আমি করে, আপনি আসবো, আমি যেখানে থাকেন আছি। আল্লাহ আপনি বাঁচান। আমি যত দূরে থাকি আমি আছি, আপনাদের কাছেই আছি। আমার সন্তানদের আজকে ঠিক মতো 6 মাস ধরে বাবার মুখ দেখে না, বাবা করে ডাকতে পারেন। আপনি তো জানেন বাবা মা আর কত যন্ত্রণা, কত কষ্টের, আপনার থেকে এটা কেউ ভালো বুঝবে না আপা। বা আমার স্বামীকে ওরা নির্মম ভাবে হত্যা করছে বাবা। আমার স্বামী ওকে বারবার বলছে, আমার তোমরা লাগবে জেলখানা দিয়ে দাও, আমার মাইরা ফেলো না, আমার 2টা সন্তান আছে, আমার স্ত্রী না, ওরা আছে, আমার মা শোনে না, আছে, ওরা ভাই শোনে আছে, না। বোন আছে। ওরা মানুষের জাত হ্যাঁ। না, ওরা শুনবে না। ওরা শোনে না বোন, আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন। আর আর একজনকে দেন, হ্যাঁ, নজরুল। রোকসানা আক্তার, আপনি আমাদের সাথেই থাকুন। তো এবার যাচ্ছি, এবার কথা বলবেন জোয়ারদার স্বর্ণালী রিয়া।
সভাপতি, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, মাগুরা। আসসালামু আলাইকুম আপা, ভালো হ্যাঁ, আছেন আপনি? হ্যাঁ, আমি কেমন আছো? তোর তো হাতটা ভাঙ্গা। জি আপা, গতকাল থেকে তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপা আপা আপনার আমার হাত, আমার 5 তারিখে যেদিন আমার মানে গাড়িটা পুড়াই দিল, ওই কষ্ট থেকে যে পরে শুনলাম আমার বঙ্গবন্ধুর বাড়ি পুড়াই দিছে, তখন আমি আমার গাড়ি পুড়ানোর কষ্ট ভুলে গেছিলাম আপা। কিন্তু মিথ্যা মামলায় আমাকে ধরে নিয়ে যে ধরে নিয়ে যে থানায় নিয়ে যাওয়ার পরে মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি যখন জেল খাটি, 16 দিন জেল খাটার পরে অনেক ওদের কাছে অনুরোধ করে বিএনপির উকিল একটা গোপনে ধরে যে আমার 2টা বাচ্চা আছে, আমি ছাড়া ওদের দেখার কেউ নেই। যখন ওই বাচ্চাদের প্রতি ওনাদের একটু দয়া হয়, আমাকে গোপনে ইয়ে করে জামিন করে। সেই মানে তারপর ওরা প্রতিনিয়ত আমাকে হচ্ছে ওরা কোর্টে নথি দেখতো যে আমার জামিনের হাজিরা মানে নথি জমা হয় কিনা, আমাকে উকিলই দাঁড়াইতে দিচ্ছিল না। পরে যখন 16 দিন আমি কারাগারে বিনা মানে মিথ্যা মামলায় জেল খেটে বের হয়ে পাও, ওই মামলার হাজিরা দিতে গিয়েছিলাম বাড়িতে। বাড়িতে হাজিরা দিতে বাড়িতে যাওয়ার পর কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় একটা বাজারে যখন আমার ইজি বাইক ঢুকে, তখন আমাকে বিএনপির সমর্থক কিছু আমার গাড়ির ইজি বাইকের রাস্তা রোধ করে আমার মারে। মারার ফলে হাতটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এইভাবে আজ কদিন হয়েছে, এটা 29 তারিখের কথা, 29শে জানুয়ারি। কিন্তু আজকে যখন আমার বঙ্গবন্ধুর বাড়ি ঘুরাইতেছে না আপা, আমার এই হাতের ব্যথা একটু আমার মনে হচ্ছে না আমার এই হাতের ব্যথার কোনো কষ্ট নেই। গতকাল থেকে শুধু হৃদয় রক্তক্ষরণই হচ্ছে আমার। আমরা কেউ ধৈর্য ভালো ধরো। নেই আপা। 5 তারিখের পর থেকে আমাদের যত বাগানের গাছ আছে সব কেটে নিয়ে গেছে, আমার একটা হাঁসের খামার ছিল সব নিয়ে চলে গেছে। আমরা কেউ ভালো নেই আপা, কোনো কর্মী আপনার ভালো নেই। যারা না, আমরা কেউ ভালো নেই, তৃণমূলের, আমি আমি জানি। মফস্বলের কর্মী, ওদের ভিতর মায়া নেই আপা। আজকে আমাদের মাগুরায় অত্যাচার চলতেছে, এই যে এখনকার নিউজ, ভাঙচুর করতেছে মেয়রের বাড়ি, এখন আমাদের চেয়ারম্যানের বাড়ি। আর কালকে ওরা ঘোষণা দিয়েছে ফেসবুকে, কালকে আর কার কার বাড়ি, হয়তো বা আমার বাড়ি তো আক্রমণ করতে পারে, যেহেতু আজকে আমি লাইভে আসছি। এখন আমাদের সাধারণ মানুষের দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যেখানে 6টা মাস সেনাবাহিনী ডিপ্লয় একটানা করা, নির্যাতন যেখানে চলতেছে আইন আপা। শৃঙ্খলা, সেখানে এই ধরনের ঘটনা ঘটায়। তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ওরা কত ভাঙবে। আপা 2001-এও তো আপনাকে এরকমই দেখে অবস্থা ছিল। শক্তি পাই আপা। আপনার হ্যাঁ, আপনার চেয়ে আপনার চেয়ে কষ্ট আমাদের বেশি না। আপনার কথা যখন মনে পড়ি, বঙ্গবন্ধুর তোমাদেরও কষ্ট। বাড়িটার কথা যখন মনে হয়, আমাদের কষ্ট তখন ফিকে হয়ে যায় আপা। আমরা তুমি আপনার ধৈর্য ধরো, নজর আর একজনকে জি, দাও। তোমরা কথা বলবো ধন্যবাদ না। সোনালী রিয়া। আপনি থাকুন আমাদের সঙ্গে। আসছি দিলারা পারভিন সাথী আপনার কাছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার দিলারা পারভিন সাথী, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আপা আপনি বলুন। কোথায় দিলারা? দিলারা দিলারা পারভিন খুঁজে। সাথী, নিজেকে আনমিউট করুন। দিলারা আছেন? জি, আসসালামু আলাইকুম মাননীয় হ্যাঁ, প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি আসাম। এই জীবনে প্রথম আপনার সাথে কথা বলছি। আমার অনেক ড্রিম ছিল আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু এরকম পরিবেশ, এরকম সিচুয়েশনে কথা বলতে হবে, এরকম সিচুয়েশনে সুযোগ পাবো, এটা কোনোদিন ভাবি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কথা বলার আগে আমি শুধু আমার বাবা মুক্তিযোদ্ধা তার একটুখানি কথা বলতে চাই। আমার হ্যাঁ, বলো। বাবা এক মুক্তিযোদ্ধা। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে কিশোর বয়সে, সে সময় উনি বাড়ি থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুর থানাধীন শিকারপুর ইয়ুথ ক্যাম্পে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেখান থেকে ভারতের বীরভূম জেলায় রামপুরহাট আর্মি ট্রেনিং সেন্টারে উচ্চতর ট্রেনিং নেন। সেখানে 2,500 ছেলের মধ্যে আমার বাবা 150 জন সহ বিশেষ ট্রেনিং প্রদান করে। বিশেষ ট্রেনিং প্রদান শেষে উনি শিকাগোতে অ্যাকশন ক্যাম্পে যোগদান করেন এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আজকে যখন আমি বলি আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান,
তখন আমাকে বলা হয় আমি একজন দেশদ্রোহী সন্তান, আমার বাবা একজন দেশদ্রোহী, হুম, আমি নিজেও একজন দেশদ্রোহী, কারণ আমি জয় বাংলা নিয়ে লেখালেখি করি, আমি আওয়ামী লীগ নিয়ে লেখালেখি করি, প্রধানমন্ত্রীর পক্ষে লেখালেখি করি। মাননীয় প্রধানমন্ত্রী 2001 সালে আমাদের বাড়িতেও অনেক ধরনের অত্যাচার করেছিল এই জামাত বিএনপি। আমার মা সক্রিয়ভাবে রাজনীতিতে 90 সাল থেকে রয়েছেন। সে সময় আমাদের এলাকায় কোনো মহিলা রাজনীতি করতো না। না, আমার মা মহিলা রাজনীতিবিদ হিসেবে তখন মিরপুর উপজেলা আওয়ামী লীগের, তাকে প্রতিষ্ঠাতা বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলা হয় মিরপুর উপজেলাতে। 2001 সালে ওরা এসে আমাদের বাড়িতে লুটপাট করে, মুক্তিযুদ্ধের যে ডায়েরি সেই ডায়েরিটাও নিয়ে চলে যায়। আমার বাবার একটা ডায়েরি ছিল, সেখানে আমরা অনেক কিছু দেখেছিলাম, কিন্তু আজকে সেগুলা কিছু নাই। আমার মাকে মার্ডার কেসের আসামি করে সে সময় জেল হাজত প্রেরণ করে। একজন নারী হিসেবে জেল খাটার কারণে, আমরা খুব ছোট ছিলাম, আমরা 4 বোন, ভাই নাই, সেটার প্রভাব আমাদের উপরে কত নোংরা ভাবে পড়েছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমরা ছাড়া কেউ জানে না। আজকে যখন আমরা একটা স্বাধীন দেশে আসছি, স্বাধীনভাবে চলছি, আজকে যে কোটা 18 সালে বিলুপ্ত হয়ে গেছে, সেই কোটা নিয়ে যারা এত লড়াই করছে, যখন আমি এটা নিয়ে সক্রিয়ভাবে অনলাইনে লেখালেখি শুরু করি, সবাই মোটামুটি জেনে গেছে যে আমি আওয়ামী লীগ সাপোর্টার এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলি। আমাকে নানাভাবে তারা হয়রানি করে। 5ই আগস্টের পরে ঠিক বেলা 2টায় আমাকে জানানো হলো গেম ইজ ওভার, লাইভ টেলিকাস্ট চলছে। 4টার সময় আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করতাম। 4টার সময় আমাকে ওখানে জানানো হলো কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না, এখানে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না, যারা জয় বাংলার লোক তারা থাকতে পারবে না। আমাকে চাকরিচ্যুত করা হলো সেখান থেকে। তারা চাকরিচ্যুতই করে নাই, আমাকে তারা ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যেয়ে জামাতের 2 মহিলা কর্মী, একজন নেত্রী একজন কর্মী, তারা দুইজন আমাকে শারীরিকভাবে আঘাত করে, নানা ধরনের নোংরা ভাষায় অপমান করে এবং বলে আমি যদি আওয়ামী লীগ নিয়ে লেখালেখি করি, আমি যদি লেখা বন্ধ না করি আমার বাচ্চাদের উঠাই নিয়ে যাবে। যখন আমার বাচ্চাদের উঠাই নিয়ে যাওয়ার কথা বলে আমি খুব ভয় পেয়ে যাই, কারণ আমার বাচ্চা দুটো ছোট। স্বাভাবিক। আমি সেখান থেকে বাসা ছেড়ে দিয়ে 3.5 মাস লুকিয়ে আলাদা জায়গায় আমার বাচ্চাগুলো নিয়ে লুকিয়ে দিন যাপন করি। এর মধ্যে আমার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার, উনি একটা প্রকল্পে আছে, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল। 14ই আগস্ট উনি যখন অফিস যায়, তাকেও চাকরিচ্যুত করা হয়। কারণ একটাই, আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আওয়ামী লীগ সমর্থক, এটাই আমাদের মূল কারণ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাকরি হারিয়ে কিভাবে কি করব, কিভাবে আমাদের মানে জীবনযাপন করব, এটা নিয়ে আমি পুরোটাই অসুস্থ হয়ে পড়েছি। আমার একটাই কথা মাননীয় প্রধানমন্ত্রী, যারা এত বড় বড় কথা বললো, যারা এত কিছু করলো, তাদের নাকি কথার স্বাধীনতা ছিল না, তাহলে আজকে আমাদের স্বাধীনতা কোথায়? আমরা নারীরা স্বাধীন কোথায়? আজকে আমাদের সবখানে আঘাত করা হচ্ছে, আমরা যেখানেই কথা বলছি না কেন সেখানেই আমাদেরকে আঘাত করা হচ্ছে, আমাদের স্তব্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের বলা হচ্ছে আমরা কিছু বলবো না, আমাদের বলতে দেওয়া হবে না। আজকে সকাল হইলে আমরা অর্ধনগ্ন নারীর মৃতদেহ দেখতে পাই, গলাটা কাটা নারীর মৃতদেহ দেখতে পাই। হুম, এটাই কি আমাদের স্বাধীন দেশ? আমরা এ দেশ চেয়েছিলাম? আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দুঃখের কাছে আমার এই কথাগুলো কিছু না। এখানে যে বোনগুলোর কথা শুনলাম, তাদের কাছেও আমার আমার কষ্টটা কিছু না। আমি এখন যেটা মনে করছি যে এদের কাছে সত্যি আমার কষ্টটা কিছু না, কিন্তু আমার কষ্ট একটাই, যে যে স্বাধীনতার জন্য আজকে এত কিছু, যে 71কে ওরা অস্বীকার করছে, যে 71 নিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই পতাকা তাদের কপালে টানিয়ে তারা স্বাধীনতার স্থপতির বাড়ি ভাঙছে। এটা তাদের কত বড় সাহস! তারা পারছে না স্বাধীনতার পতাকাটাকে চেঞ্জ করতে, দেশের নামটা চেঞ্জ করতে, কেন তারা পারছে না? তারা তো ঠিকই আমার বাংলাদেশের পারবে নামটা না। নিয়েই আগাচ্ছে। আমার হ্যাঁ, দুঃখটা মাননীয় প্রধানমন্ত্রী আমি বলে বোঝাতে পারবো না আসলে। না, না, তুই ধৈর্য ধরো। এই 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 তাণ্ডব যারা করছে, এই দানবীয় কাণ্ড, এরা বেশি দিন টিকতে পারবে না ইনশাল্লাহ, এটা আমি বলে দিতে পারি। এদের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। তুই ধৈর্য ধরো, একটু ধৈর্য হ্যাঁ। ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তো দিলাম। আছি, আমি তো আছি, এটুকু বলতে পারি।
ঠিক আছে নজরুল। জি, দিলারা দিলারা পারভিন, সাথী আপনি আমাদের সাথে থাকুন। সবশেষে পিরিজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ভাইস চেয়ারম্যান কাউখালী উপজেলা পরিষদ মোহাম্মদ মিদুল আহমেদ সুমন। ভাইজান আপনি বলুন। আপা আসসালামু আলাইকুম। আমি আপা হ্যাঁ মিদুল আহমেদ ওয়ালাইকুম। সুমন। হ্যাঁ, আপা কেমন আমি আছো? জি আপা। আপা আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা এত ষড়যন্ত্রের পরে আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এবং আপনি আমাদের সাথে এবং দেশবাসীর জন্য আপনি এখনো চিন্তা করেন, কথা বলতে পারতেছেন এবং ইনশাল্লাহ আপনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। আপা আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার প্রতি যে তাদের দোয়ায় আমি দেশবাসীর দোয়ায় আল্লাহ তাআলার ইচ্ছে আল্লাহ আপনার দোয়ায় আপা আমি 5 তারিখ যখন আপনি দেশটাকে বাধ্য হয়েছেন আপা, সেই মুহূর্তে আপনি হেলিকপ্টার ওঠার কিছু সময় পরে আমরা যখন আপনার বক্তব্য শোনার জন্য টিভির সামনে বসা ছিলাম আপা আমার বাসায়, সেই মুহূর্তে আপা আমার উপজেলার 200-300 বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আপা আমার বাসায় দিকে দৌড়ে আসতেছিল। আমার বাসার পাশের প্রতিবেশীরা দৌড়ে এসে আমাকে জানায় যে বাসায় হামলা করার জন্য লোকজন আসতেছে, আপনি তাড়াতাড়ি পালান। আপা আমি পালাবার মতো কোনো স্থান পাইনি, সাথে সাথে আমার বাসা ঘিরে ফেলে বাসার চতুর্দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আমার বাসার গ্রিল জানলা স্থায়ী গ্লাস ভাঙা শুরু করে আপা। এরপরে আমি দৌড়ে আপা বাসার ছাদের দিকে চলে যাই। আমার বউ, আমার 2.5 বছরের বাচ্চা আপা, আমার মা অত্যন্ত বৃদ্ধ মানুষ, তিনিও টিভির সামনে ছিলেন, তিনি আপনার কথা শুনবেন আপা। এই মুহূর্তে যখন আমার বাসায় হামলা হয় আপা, সাথে সাথে আমি জীবন বাঁচাবার জন্য দিশেহারা হয়ে যাই আপা। আমি বাসার ছাদে দৌড়ে গিয়ে বাসার ছাদের দরজা তালা দিয়ে আপা আমি পানির ট্যাঙ্কির পাশে আশ্রয় গ্রহণ করি আপা। ওরা আমার বাসার আপা 3টি তালা ছিল গেটে, সেই 3টি তালা আপা ভেঙে পর্যায়ক্রমে আমার বাসার ভিতরে আপা হুমড়ি খেয়ে পড়ে, সমস্ত বাসা ভাঙচুর শুরু করে। পিটিয়ে ভাঙ্গা চুরো যখন কমপ্লিট, এক পর্যায়ে আমাকে খোঁজে হন্যে গালাগালি করে। আপা আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম আমার উপজেলায়, প্রায় 11 বছর পরে ছাত্রলীগের কমিটি পাই আপা। আপা আমার উপজেলায় 5টি ওয়ার্ড, 45টি ওয়ার্ড। আপা আমি ছাত্রলীগের সভাপতি হওয়ার পরে স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগের কমিটি করি, ওয়ার্ড কমিটি করি, নন কমিটি করি। প্রত্যেক ঘরে ঘরে আপা আমি ছাত্রলীগের কর্মী তৈরি করেছি। আবার সেইভাবে আমি রাজনীতি করতে করতে আমি আমি উপজেলা 2বার ভাইস চেয়ারম্যান হয়েছি আপা জনগণের ভোটে। আপা আমার বাসা যখন ওরা হামলা করে, হামলার চতুর্দিকে এমন ভাবে আওয়াজ, এমন ভাবে পিটুনি আপা, জীবনে আমার সিনেমায় আমি এ ধরনের কোনো ঘটনা দেখি নাই। বাসার আশেপাশে মানুষ জমা হয়ে গেছে, হাত পা ধরে। আমার মা আমার জীবন বাঁচানোর জন্য আপা বলে, আমার সন্তান জীবনে কোনো অপরাধ করে নাই, তাকে আপনারা কেন এভাবে অত্যাচার করেন, আমার বাসা বাড়ি কেন ভাঙচুর করেন, আমার পোলার জীবন ভিক্ষা দেন আপা। আমার 2.5 বছরের বাচ্চা আপা বাবা বাবা করে চিল্লা পাল্লা করে, আমার স্ত্রী কান্নাকাটি করে আপা, কোনো কথা ওরা শুনে না। সমস্ত বাসা বাড়ি ভাঙচুর করে আপা, লুটপাট শুরু করে আল্লাহ আপা, যা পছন্দ হয় সবকিছু দিয়ে যায় আপা। এরপরে আমাকে খোঁজে, আমাকে গালাগালি করে, আপনার নাম তুলে গালাগালি করে, আমার এলাকার এমপি আমার দল নিয়ে গালাগালি করে আপা। আপা এরপরে আমি বাসার ছাদে যখন থাকি আল্লাহ আপা, ওরা কেমনে যেন জানতে পারে, বুঝতে পারে আপা, বাসার ছাদের দিকে দৌড়ে গিয়ে বাসার ছাদের দরজাটা লোহার ছিল আপা, অনেক পিটি করে ভাঙতে না পেরে আপা বাসার ছাদের ওয়ালে এমন ভাবে সাফল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে আপা এমন ভাবে কোপ শুরু করে, এমন ভাবে ধাক্কাধাক্কি শুরু করে, পর্যায়ক্রমে ইট ইট খুলে যখন পড়ে যাচ্ছিল আপা, আমি বুঝতেছিলাম না এই পৃথিবী থেকে আমি মনে হয় চলে যাচ্ছি, আমার মনে হয় আর এই পৃথিবীতে থাকা হবে না। আমি যখন নিচে টের পাই আমার মা বাবা বাবা করে কান্না করে, আমার ছেলে জীবন ভিক্ষা দেন। আমার মেয়েটা যখন বাবা বাবা আবা, ওদের বিএনপির অনেক সিনিয়র নেতারা তখন আমার বাসার ছাদ পর্যন্ত ওঠে, আমি তাদের কাছে আমার জীবন ভিক্ষা চাই। তারা আমাকে মাপ চাওয়ায়, আমাকে ক্রিয়া করায়, আপনার আমাকে বিভিন্ন রকমের মিথ্যা প্রলোভন দিয়ে অনেক আপা অনেক চেষ্টা করি, তাদের হাত পাও ধরি আপা, কোনো কথা শোনে না। তারা বলে ঠিক আছে, দেখতেছি দেখতেছি। পর্যায়ক্রমে যখন বাসার ছাদের আপা একটা অংশ ভাঙ্গার প্রায় হয়ে যায় আপা, এরপরে আমাকে ওই ভাঙ্গা অংশে ইট নিয়ে এবং রড দিয়ে আপা আমাকে পিটান শুরু করে আপা। আমি ছাদের কার্নিশ থেকে পিটাইতে পিটাইতে তখন আমার মাথা পাশে একটি ইট দিয়া জোরে একজনে বাড়ি মারে আপা, আমি সিটটা আর এক বাসার পিছনে পড়ে যাই আপা। পড়ে যাওয়ার পরে আপা আমি আর কোনো হুঁশ জ্ঞানের মতো কিছুই ছিল না আপা। আপা আমাকে স্থানীয় বিভিন্ন লোকজনের বাসার পিছন থেকে আপা টেনে নিয়ে বাসার খাটের নিচে লুকিয়ে রাখে আপা। ওরা অন্য দিক থেকে দৌড়ে গিয়ে আবার সেই বাসায় হামলা করার চেষ্টা করে আপা। আমার বাসার কাছেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আবার সেখানে হাজার হাজার মানুষ আপা বাসার ছাদে, হাজার শত শত মানুষ ব্যালকনিতে ছাদে বসে অনুরোধ করে যে উনি একজন ভাইস চেয়ারম্যান,
আমরা 2বার ভোট দিয়েছি, কোনো অপরাধ করে না, চাঁদাবাজি করে না, মাদক ব্যবসা করে না, কোনো সন্ত্রাসী না, ভদ্র মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনার জীবনটা ভিক্ষা দেন। কিন্তু ওনাদেরকেও যে এই কথা শোনে না, আপা তাদের সাথেও বাজে বিহেভ করে, তাদেরকেও থ্রেট করে দেয়, আপনাদের কাজ কি? বাসায় জানলা কেন খুলছেন, দরজা খুলছেন কেন, বাসায় যান, আপনাদের খবর হয়ে যাবে। আপা এইভাবে অত্যাচার করে আমাকে, যখন বাসার পিছনে মানুষজনে আল্লাহ আপার লুকিয়ে রাখে, তারা বিভিন্ন বাসায় কি খোঁজাখুঁজি করে, জানলা কপাটে পিটাপিটি করে। আমার মা আমার মা আমাকে নিয়ে, আমার বাবা বাবা বলে কান্না করে আপা, কিন্তু কোনো কথা তারা শুনে নেয়। বাসার ভিতরে সমস্ত আলমারি সুকেস আপা, আমার মায়ের স্বর্ণ, আমার বউর স্বর্ণ, টাকা পয়সা, মোবাইল টোবাইল যা পছন্দ হয়েছে সব নিয়েছে। সবকিছু নিয়ে যায় আপা, নিয়ে আপা আমার আমার বাচ্চা, আমার বউ, আমার মা থেকে একটা রুমে আটকে রেখে আপা। ধৈর্য ধরো, কেননা মনে শক্ত করো। আর যারা এরকম অত্যাচার করছে, এর অবশ্যই এর একটা প্রতিকার করা হবে। এবং এই অত্যাচারের সীমা নাই, এই অত্যাচার যারা করছে তাদের ছাড়া নাই। এরা মানুষের জাত না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই না এত কিছু পেলো, তারপর তাদের কোনো ই নাই। যাক, ধৈর্য ধরো, ধৈর্য ধরো আর আপা তৈরি হও। না, আপা এটা যে আমরা আমরা এদেরকে হারাতে হবে। এদের দিয়ে এরা দেশকে এভাবে ধ্বংস হতে আমরা দিতে পারি না, আমরা দেবো না। বেঁচে যখন আছি নিশ্চয় শান্ত পাবো। হয়ে গেল। ধৈর্য ধরো। এরপরে আমার মা আমার বউকে রুমের ভিতরে আটকে রাখে, বাসার ভিতরে আটকে রাখার পরে আপা কিছুক্ষণ পরে হুম, তাদেরকে বাসা থেকে ধরে বের করে দিয়ে রাস্তায় নামিয়ে দেয়, বলে এখানে বাসায় থাকা যাবে না। এরপরে আপা আমি তো অজ্ঞান থাকি, বিহুশ থাকি, আমার মাথা প্রচুর রক্তক্ষরণ হয়, আমার সমস্ত শরীর আঘাত হয় আপা। এরপর আপা আমি আমার একটা ব্যক্তিগত কার্যালয় ছিল, আমি করোনার সময় আমার উপজেলার সমস্ত মানুষকে করোনা রেজিস্ট্রেশন করে দিয়েছি, অক্সিজেন দিয়েছি, করেছো। ব্লাড দিয়েছি। আবার সে আপনার নির্দেশনায় আবার সেই অফিসটি ভেঙে চুরে লুটপাট করে, সেখানে ক্যামেরা, ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জাম, আসবাবপত্র সবকিছু নিয়ে যায় আপা, আগুন দিয়ে দেয় আপা। আপা আমার একটা, ঠিক। আমি সাংবাদিকতা করতাম আপা, আমার একটা গাড়ি ছিল আপা, সেই গাড়িটা উপজেলার নির্বাহী অফিসারের পাশেই, গাড়ির পাশেই গ্যারেজ ছিল উপজেলার নিচতলা। তো নির্বাহী ওকে। অফিসার সাহেবের গ্লাস পিটিয়ে ভেঙে ফেলে আপা। তারপরে আবার সেই গাড়িটা আপা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উপজেলা চত্বরের ভিতরেই আপা। হাজার হাজার মানুষ দেখেছে আপা, হাজার হাজার মানুষ অনুরোধ করেছে, কারো কথা শুনে নেয় আপা। আপা তারপরে রাত্রে তারা হুন্ডা বহন নিয়ে আপা সমস্ত কাউখালী উপজেলায় হুন্ডা বহন নিয়ে গ্রামে গ্রামে করে, গ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীদের খোঁজে, যেখানে যারে পায় পিটায়। আপা আমার গ্রামের বাড়িতে গিয়েও রাত্রে আপা হামলা করে, আমার গ্রামের বাড়ি, আমার চাচার বাসা, আমার বাসা আপা ভাঙচুর করে, আপা লন্ডভন্ড করে দেয়, লুটপাট করে আপা, আমার ভাইকে আল্লাহ আপা জীবন নাশের হুমকি দেয়, পিটান দেওয়া দেয়, আমার ভাই রাতের আধারে দৌড়ে একটি মৃদু- কুয়ার মধ্যে পড়ে। মৃদুল আহমেদ এই জন্য সুমন, আপনাকে হ্যাঁ, ধন্যবাদ, আপনি আমাদের দেখি সাথেই থাকুন। শেষ আমরা করবো। দেখি শেষ করবে এখন। আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে। সুমন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আহ, শুনলাম 4 অত্যাচারিত নির্যাতিত মুজিব আদর্শের সৈনিকের কথা। আমি এতটুকু বলতে এবার সেই, চাচ্ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। জি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে বলুন প্লিজ। আমার আপা স্বামী আমি লাশটাও 5ই আগস্ট আমার স্বামী লাশটা ওরা যারা দিতে চাচ্ছিল। আপা, আমার স্বামী লাশটা ওরা যারা দিতে চায় নাই কে, বলছে ও আওয়ামী লীগ করছে, ছাত্র লীগ করছে, ওকে এখান থেকে ওর লাশই দেওয়া হবে না। আমার হাজবেন্ডের লাশটা শুধু তারা দিতে চাইছিল। আমার বাপের বাড়ির মানুষ যায় আমার স্বামী লাশটা উদ্ধার করে দেয় না, অনেক কিছু করছে আপা। হুম, হুম। কেন ছাত্রলীগ করা কি অন্যায়? আওয়ামী লীগ করাটা কি অন্যায়? আমাদের এমপি সাহেবকে নিয়ে নানা বেতিন অন্যান্য কথাবার্তা বলছে। আমাদের এমপি সাহেব একজন একটা ভালো মানুষ, সে করোনার সময় আমাদের ঢাকা 5 29 নং ওয়ার্ডের জন্য অনেক করছে। কেন আর এইসব ধরনের কথাবার্তা বললো? আমাদের এমপি সাহেব চাঁদাবাজি সন্ত্রাসী বিরুদ্ধে সবসময় কথা বলতো, আমার হাজবেন্ড না, কখনো ঠিক আছে, সন্ত্রাসী এগুলি তো চাঁদাবাজির বিরুদ্ধে বলবে। সবসময় বলতো, এই কারণে আমার বুঝছো না, বিরক্ত লাগে। এগুলি ওরা বলতে থাকবে। এগুলি কান দিও না, এগুলি কান দিও না। আর দিন আসবে, চিন্তা করো না, দিন আসবে। সব জবাব দেবো, হ্যাঁ। একদম জবাব দেবো, চিন্তা করো না। বেঁচে যখন গেছি এটা জবাব নেবো। ঠিক আছে আপা, নজরুল, হ্যাঁ, তুমি শেষ এবার করো। এবার সেই সময় প্রিয় দর্শক এবং আমাদের আজকের পর্বে অংশগ্রহণকারী, আপনাদের উদ্দেশ্যে এখন আবার আহ, কিছু কথা বলবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেত্রী শেখ হাসিনা। আপা যদি দুটো কথা আজকে বলেন। আমরা আজকে আমরা শুনলাম কিভাবে অত্যাচার করা হচ্ছে। দেখো, যখন
আমার আমার কিছু খবর পেলাম, আমাদের প্রায় 34 জন পরিবার যারা যাদের পরিবারের সন্তান হারিয়েছে বা বাবা হারিয়েছে এরকম, তাদেরকে আমি গণভবনে ডেকে নিয়ে এসে প্রত্যেকের সাথে কথা বলেছি। প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছিলাম। যারা গুলি খেয়ে আহত হাসপাতালে, সাথে সাথে সে কে দলের কে কি সেটা না, কিন্তু যেহেতু তারা আহত, আমাদের ডাক্তার সামন্ত সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া, দুইজন যে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা রুগীকে দেখেছে, বিনা পয়সা তাদের চিকিৎসা, অপারেশন, ঔষধ, সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই 5 তারিখ পর্যন্ত কিন্তু এইভাবে আমরা তাদের সেবা দিই। এবং প্রতিটি পরিবার, 34 জন পরিবার আমি পেয়েছিলাম যাদের আপনজন হারিয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছিলাম। পরবর্তীতে তুমি দেখো, যখন এই ইউনূস সরকার আসলো, এই আহতদের আর কিন্তু তারা খবরও নেয়নি, কোনো চিকিৎসারও ব্যবস্থা না। এমনই অবস্থা, অনেকে বিল দিতে পারতো না, যখন তারা চেঁচামেচি করলো কিছু সহযোগিতা করেছে। তালিকা করলো 800 এতজন মারা গেছে, কিন্তু সে তালিকায় পুলিশের নাম নাই। পুলিশ যে হত্যা করছে 3000, তাদের নাম নাই। আওয়ামী লীগের যে এরকম প্রায় 400-400-র কাছাকাছি নেতাকর্মী হত্যা হয়েছে, তাদের কিন্তু নাম নাই। এটা হলো দুর্ভাগ্যের। আর এত টাকা তুলে কাকে যে দিল আর কি করলো সেটাও আমরা জানি না। তো আমি অবশ্যই, আমাদের চেষ্টা থাকবে যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াবো। আমাদের যারা যেখানেই বিত্তশালী আছে তাদেরকে আহ্বান করব, আপনারা সকলকে সাহায্য করেন। আর এইভাবে মানুষের মানবাধিকার নিয়ে ঝিলিমিলি খেলা, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনূস সরকার। এই যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। কাজে এই মানবাধিকার লঙ্ঘনের দায় একদিন তাকে নিতে হবে এবং তার বিচারও হবে। কাজে আমি এটুকু বলবো যে মাঝে মাঝে এই ধাক্কাটা আমাদের জীবনে আসে, তবে আওয়ামী লীগ 2009 সরকার গঠন করার পর 2024 পর্যন্ত, বা অন্তত বলতে পারি জুলাই 5-এর আগ পর্যন্ত, অন্তত বাংলাদেশের মানুষ যে ভালো ছিল এবং বাংলাদেশের মানুষ যে আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছিলাম, এটাই হচ্ছে বাস্তবতা। অন্তত এই 15টা বছর 7 মাস বাংলাদেশকে আমরা মানুষের জীবনের একটা অর্থবহ করে গড়ে তোলা, মানুষকে শান্তি দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু সব নষ্ট করা হলো একটি মানুষের ক্ষমতার লোভ আর যারা স্বাধীনতার শত্রু। কাজে এদের বিরুদ্ধে দেশবাসীকে জেগে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এত অন্যায় অবিচার আর সহ্য করা যায় না। আর প্রবাসী যারা, তাদেরকে বলবো যে আপনারা এই আহত নিহত পরিবারের পাশে একটু দাঁড়ান। এটাই আমার আহ্বান। তো সবাই ভালো থাকেন। আমি নজরুল, তোমাকে আমি ধন্যবাদ জানাই এবং এই আয়োজনটা করার জন্য। যে আমি যদিও ফোনে আমি প্রায় সারা বাংলাদেশের প্রতি অঞ্চলে আমি কথা বলি, তবুও আজকে আমার এই যারা সেই সময় ক্ষতিগ্রস্ত তাদের দেখতে পারলাম, এটাই আমার বড় পাওয়া। কারণ আমার রাজনীতি তো তোমাদের জন্যই, সাধারণ মানুষের জন্য। কাজে আমি চাই যে সকলের দুঃখ দুর্দশা, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর এই অত্যাচার চলছে, কিন্তু এর থেকে আমাদেরকে সময় এসে গেছে রুখে দাঁড়ানোর, প্রতিরোধ করার, প্রতিবাদ করার। সবাই ভালো থাকো, সুস্থ থাকবেন, সেটাই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও সুস্থ ধন্যবাদ। থাকবেন, ভালো থাকবেন আমাদের জন্য, আমি আমাদের আছি। আপা, দেশের আপনি জন্য। ভালো থাকবেন, আল্লাহ কাছে হ্যাঁ দোয়া মা, করি, আমি আল্লাহ যেন আছি। আপনাকে ভালো রাখে। আপা, আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়া দেয়। না, আল্লাহ তো বাঁচায় রাখে বোন। কি ব্যাপার? আল্লাহ কাছে ভালো দোয়া থাকো করি, আপা এবং আপনি বেঁচে প্রিয় আশেপাশে থাকেন, আপা, প্রিয় যারা আপনার নেত্রী, তাদেরকেও বাবা আমার মা। কর্তব্য পৌঁছে দেবো। প্রিয় সবাইকে প্রিয় আমার নেত্রী, বার্তা পৌঁছে দেবো। মাননীয় প্রিয় হ্যাঁ, নেত্রী, প্রধানমন্ত্রী, আজকে আপনার সাথে এ- কথা বলতে পেরে আমার এ- বুকে যে কষ্ট সোনালী ছিল তুমি সেই ভালো কষ্ট সোনালী করো, আপা, খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। স্বর্ণালী আপা, একটু একটু নিজেকে মিউট করুন। আনমিউট মিউট করুন। প্রিয় নেত্রী, ঠিক আপনাকে আছে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা জানি প্রবাসে আপনার প্রতিটি মুহূর্ত কাটে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায়। আপনার নির্দেশনা আমাদের আমি পাথেয়। একটু 30 সেকেন্ড কথা আপনার বলবো ভাইয়া। নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে। আমরা সেই সুবর্ণ সময়ের অপেক্ষায়। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।